বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, খাবার বিশুদ্ধ পানির তীব্র সংকট। খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের 16টি গেট। 37 দিন পর মেট্রো রেলের যাত্রী পরিবহন শুরু, আগের সময়সূচিতেই চলবে ট্রেন। যাত্রীদের মাঝে ফিরেছে স্বস্তি। আমরা প্রতিদিন যারা অফিস করি এটা আমাদের জন্য প্রচন্ড স্বস্তিদায়ক আছে, খুব ভালো লাগতেছে। মতি থেকে কারণ বাজার আসে 9 মিনিটসের জার্নি, আমাকে সেখানে সময় দিতে হয়েছে 45 মিনিট। প্রচন্ড ভোগান্তি ছিল, এখন মেট্রো রেলে আমাদের জন্য খুবই শান্তি হয়েছে। হত্যা মামলায় সালমান, আনিসুল জিয়ার 10 দিনের রিমান্ড, দীপুমণি 4 এবং ফিরোজ 7 দিনের রিমান্ডে। মানিকগঞ্জে জেলা প্রশাসক রেহানার দুর্নীতির স্বর্গ রাজ্য, কয়েকশো কোটি টাকা সম্পদ সাবেক ছাত্রলীগ নেত্রী। এবং কুমিল্লায় টাকা দিলে মেলে জন্ম নিবন্ধন সনদ ও পাসপোর্ট, ভুয়া ঠিকানা ব্যবহার করে সুযোগ নিচ্ছে রোহিঙ্গা অপরাধীরা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। এবারে বিস্তারিত সংবাদ। দেশের 5 জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে এলাকাগুলোর 6টি নদীর 9টি স্টেশনের পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, গত 24 ঘন্টায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা রাজ্যে বৃষ্টি কমেছে। এতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে নিরাপদ আশ্রয়ে যেতে না পারা, বিশুদ্ধ ও খাবার পানির তীব্র সংকট, সব মিলে খুব কঠিন সময় পার করছে বানভাসীরা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট। ভারতের উজানের পানিতে তলিয়েছে কুমিল্লার 14 গ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ সহ কয়েকটি উপজেলা। গোমতী বাঁধ ভেঙে এরই মধ্যে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে দিন কাটছে প্রায় 5 থেকে 6 লাখ মানুষের। এমনি তো পানি সুত গরজ উঠছে, এরপর আতার পাতার করে কাগজ চুরি লইয়া জান্ডা জীবনটা লইয়া বাড়িছে। আপনারা আল্লাহর দোহাই লাগে যেভাবে পারেন আমাদের বাক্সিমূল, বাতানবাড়ি, যদুপুর গ্রামে হেলিকপ্টারের সাহায্যে অথবা উড়োজাহাজের সাহায্যে অন্তত খাবার পানিটা পৌঁছায় দেন, তারা খাবারের অভাবে মারা যাচ্ছে। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো জলমগ্ন পুরো 8 উপজেলা। জেলায় পানিবন্দী প্রায় 20 লাখ মানুষ। প্রায় 500টি আশ্রয় কেন্দ্রে এরই মধ্যে ঠাঁই নিয়েছে 75,000-এরও বেশি মানুষ। নোয়াখালীর বেগমগঞ্জের টেকনিক্যাল স্কুল আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সরকারি সহায়তার আশ্বাস দেন তিনি। বিভিন্ন জায়গা থেকে পানি নেমে আসছে, ফেনী থেকে যতটুকু জানতে পারলাম পানি নেমে যাচ্ছে, কিন্তু দুর্যোগ পরবর্তী যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমাদের একটা অন্যতম চ্যালেঞ্জ হিসেবে আসতে যাচ্ছে। পানিবাহিত রোগের কারণে প্রাণহানির সম্ভাবনা রয়েছে, সেটি মোকাবেলার জন্য আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সেটি মোকাবেলার জন্য ঢাকায় যথেষ্ট প্রস্তুতি নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আরও অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারও যথেষ্ট ত্রাণ মজুত করার চেষ্টা করছে, ত্রাণ মজুত করেছে। লক্ষ্মীপুরে 5টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী এখনো 6 লাখ মানুষ। কমলনগর ও রামগতি উপজেলার বেশিরভাগ ফসলি জমি ও মাছের ঘের বন্যার পানিতে ভেসে গেছে। এরই মধ্যে দুর্গতদের মাঝে বিতরণ করা হয়েছে শুকনো খাবার, পানি, ওরসালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। বন্যার্ত দুর্গত মানুষের তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছি, আমরা নিরাপদ সাইক্লোন সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। মৌলভীবাজারের 7 উপজেলায় 3 লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী। 84টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় 10,000 মানুষ। দুর্গত এলাকায় যাতায়াত অসুবিধা সহ দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। মানে এত বিপদের মাঝে আছে, মানুষের খানি নাই, মানুষের ঘুম নাই, মানুষের জিনিস ক্ষতিগ্রস্ত, মানুষের চলাফেরা করতে অসুবিধা হওয়ার, আবার কেউ রান্না বাড়া করতে পারেন না, বাড়িঘর সারিয়ারি আশ্রয় কেন্দ্রত গেছে, আত্মীয় স্বজনের বাড়িতে গেছে। এখনো স্বাভাবিক হয়নি ভোলা উপকূলের বন্যা পরিস্থিতি। রাস্তাঘাট, বসতঘর সহ বিস্তীর্ণ এলাকা ডুবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে উপকূল জুড়ে। পানি গাছে দেন না, সমস্যা আমার ঘর দুয়ার সব ডুবে আছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী আখাউড়া উপজেলায় কমতে শুরু করেছে বন্যার পানি। গত 36 ঘন্টায় আখাউড়ার হাওড়া নদীর পানি কমেছে 24 সেন্টিমিটার, যা বিপদসীমার 51 সেন্টিমিটার নিচে। দুর্গত এলাকায় দ্রুত পর্যাপ্ত ত্রাণ পৌঁছাবে প্রত্যাশা বানভাসীদের। ফারিহা ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের 16টি গেট।
পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে গেটগুলো। এর আগে কাপ্তাই হ্রদে পানি প্রত্যাশিত চাপ না থাকায় রাতে খোলা হয়নি বাঁধের স্পিলওয়ে বা গেট। জানানো হয়েছিল টানা বর্ষণ ও উজানের ঢল অব্যাহত থাকায় ধারণ ক্ষমতার বিপদসীমায় পৌঁছেছে কাপ্তাই হ্রদের পানি। তাই শনিবার রাত 10টায় 6 ইঞ্চি করে খুলে দেওয়ার কথা ছিল কাপ্তাই বাঁধের 16টি গেট। বাঁধ রক্ষা এবং রুল কার্ভ অনুসরণ করে পানি ছাড়া হয়েছে হ্রদের পানি। প্রতি বছর এভাবেই পানি ছাড়া হয়। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। হ্রদের সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা 109 MSL। শনিবার বিকেল 4টা পর্যন্ত পানির স্তর পৌঁছায় 107.75 MSL এ। বন্যার সার্বিক পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাতে মৌলভীবাজার ও রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিশু মালিক সালে এবং সালে এলাহি কুটি। প্রথমে আমরা চলে যাচ্ছি মৌলভীবাজারে। কুটি, বন্যার পানি কি কমতে শুরু করেছে? উদ্ধার তৎপরতার সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। যেটি হচ্ছে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি অনেকটাই ধীর গতিতে উন্নতি হচ্ছে। নদীর পানি ইতিমধ্যেই কমতে শুরু করেছে। অনেকগুলা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও মৌলভীবাজারের মনু নদীর পানি এখন পর্যন্ত 40 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তারপরেও মৌলভীবাজারের যে বন্যার সার্বিক পরিস্থিতি সেটা অনেকটা উন্নতি হচ্ছে। তবে নিম্ন অঞ্চলের যেদিকে পানি প্লাবিত হয়েছে সেখান থেকে এখন তো পর্যন্ত ঘরবাড়ি থেকে মানুষজনের পানি নামে নাই এবং রাস্তাঘাট এখনো নিমজ্জিত আছে। বিশেষ করে মৌলভীবাজার কমলগঞ্জ যে যাতায়াতের যে রাস্তাটি সেটা এখন পর্যন্ত নিমজ্জিত হয়ে আছে। মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করছে। যোগাযোগ ব্যবস্থা, বাড়িঘর থেকে পানি নামার সাথে সাথে রাস্তাঘাট থেকে পানি না নামায় এখন পর্যন্ত মানুষের যে দুর্ভোগ সেটা যোগাযোগ ব্যবস্থা অনেক ব্যাহত থাকার কারণে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করছে এবং মানুষজন এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আছে এবং অনেকেই উঁচু স্থানে ঘর বাড়ি করে আছেন। আমি কথা বলেছিলাম বানবাসী মানুষের সাথে, তারা বলেছেন যে ঘরে পানি কমতে শুরু করলেও তারা ঘরে এই মুহূর্তে ফেরার সম্ভাবনা খুবই কম, কারণ ঘর কাদাময় এবং 3 বারের বন্যায় অনেকটা ক্ষতি হয়ে গেছে ঘরের, যার কারণে এখন ফেরাটা অনেকটাই কষ্টকর। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে আমাদের মৌলভীবাজারের কমলগঞ্জ এবং যে ফ্লাশ ফ্লাড সেটা অনেকটাই কমে গেছে, কিন্তু মানুষের দুর্ভোগ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সেই সাথে রাজনগরের কামারচাক, তারাপাশা এবং যে মৌলভীবাজার সদর উপজেলার যে চাঁদনীঘাট ইউনিয়নের যে মাথার কাপড় এলাকা, এইসব জায়গায় পানি কমছে কিন্তু খুব ধীর গতিতে কমছে। পানি কমার সাথে সাথে মানুষের দুর্ভোগটাও বাড়ছে, কারণ নানা রোগ অসুখ বিসুখ দেখা দিচ্ছে। এবং এই জায়গায় যে আমি কথা বলেছিলাম স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন যে এখানে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য মেডিকেল টিম কাজ করা হচ্ছে। আরেকটি বিষয় জানাতে চাই, যেটি হচ্ছে যে মৌলভীবাজারে এই বানবাসী মানুষের জন্য যে পরিমাণ সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে ত্রাণ সামগ্রী, সেটা প্রয়োজনীয় তুলনায় অপ্রতুল। তবে সরকারি পাশাপাশি বেসরকারি সংস্থা এবং রাজনৈতিক দলগুলা মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ত্রাণ সামগ্রী নিয়ে মানুষকে বাঁচানোর চেষ্টা করছে। এই হচ্ছে মৌলভীবাজারের বন্যার সার্বশিক পরিস্থিতি। আমি এখন চলে যাব আমাদের এক সহকর্মী রাঙ্গামাটির, যেখানে তিনি আছেন, তার পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছেন। এই যে দেখছেন এখন ঢুকছে যে ধন্যবাদ জেসিকা। আমি আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাপ্তাই বাঁধের একদম কাছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আজ সকাল 8:30 থেকে আসলে কাপ্তাই বাঁধের যে 16টি স্পিলওয়ে বা গেট রয়েছে সে 16টি স্পিলওয়ের 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে এবং 6 ইঞ্চি করে খুলে দেওয়ার ফলে আসলে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে নিষ্কাশিত হচ্ছে। তো আসলে আমরা এসেছিলাম এখানে এবং আমরা কথা বলেছিলাম কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহেরের সাথে। তিনি আমাদেরকে বলছিলেন যে আসলে গতকাল রাত 10টায় এই গেটগুলো খোলার কথা থাকলেও প্রত্যাশিত আসলে পানির ইনফ্লো না থাকার কারণে গতকাল রাতে খোলা হয়নি। আজ সকাল 8:30টায় আসলে এই গেটগুলো খোলা হয়েছে এবং খোলার ফলে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, আসলে 6 ইঞ্চি করে গেট খুলে দেওয়ার ফলে
আসলে খুব কর্ণফুলী নদীতে খুব বেশি পানি প্রবাহিত হচ্ছে না। স্বাভাবিকভাবে যে পানি প্রবাহিত হয় তার চেয়ে কিছুটা হয়তো বৃদ্ধি পেয়েছে এবং পানিতে হয়তো স্রোতের পরিমাণ কিছুটা বেড়েছে। আমি আরো জানিয়ে রাখতে চাই যে এর পাশাপাশি আসলে বিদ্যুৎ উৎপাদন করার জন্য কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের টারবাইনগুলো এবং যে ইউনিট রয়েছে সেগুলো সম্পূর্ণরূপে সচল আছে, 5টি ইউনিট, এবং বিদ্যুৎ উৎপাদন করার জন্য যেগুলো সচল রয়েছে এই ইউনিটগুলোর মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় 33,000 কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। সুতরাং কাপ্তাইয়ের বাঁধের যে পানি ধারণ ক্ষমতা 109 এমএসএল এবং কাপ্তাই বাঁধের যে বিপদসীমা ধরা হয় 108 এমএসএল কে গতকাল রাতে এবং আজকে সকালবেলা আসলে বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় এই কাপ্তাই বাঁধের রক্ষার্থে এই কাপ্তাই বাঁধের জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল এবং বর্তমানে আসলে পানি নিষ্কাশিত হচ্ছে এবং এটা আরো কিছুক্ষণ চলবে এবং কর্তৃপক্ষ কিছুক্ষণ পরেই হয়তো বা এটি বন্ধ করবে। তো এই ছিল আসলে রাঙ্গামাটির কাপ্তাই থেকে আমার কাছে কাপ্তাই বাঁধের পানি নিষ্কাশনের সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। জেসিকা। আপনাদের ধন্যবাদ। দর্শক, বন্যার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বন্যা দুর্গত এলাকায় সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় 2 ঘন্টার বৈঠকে তিনি এ আহ্বান জানান। এ সময় বন্যা পরবর্তী খাদ্য ঘাটতি সহ স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় দাতা গোষ্ঠীর সহায়তা আশা করেন প্রধান উপদেষ্টা। শামীম আক্তারের প্রতিবেদন। ভয়াবহ বন্যা কবলিত দেশের 11টি জেলার প্রায় 1.5 কোটি মানুষ। তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সারা দেশের সাধারণ জনতা। বন্যায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ তৎপরতা সহ বন্যা পরবর্তী কাজে সমন্বিতভাবে পরিচালনার জন্য বেসরকারি বিভিন্ন সংস্থা ও এনজিও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ সাংবাদিকদের ব্রিফ করেন। সেনাবাহিনী সহ সরকারি, বেসরকারি ও স্থানীয় পর্যায়ে ছাড়াও ভলেন্টিয়ার সহ যারা কাজ করছেন সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, বন্যার্ত সব মানুষের হাতে যাতে ত্রাণ পৌঁছায় সেই দিকটি খেয়াল রাখা প্রয়োজন। উনি বলেছেন যে পানি তো আমরা যেটা দেখছি যে নামা শুরু হয়েছে, এরপরে যেই কাজটা সেটা আসলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। অনেকের ঘর বাড়ি হয়তো বা ভেঙে আছে, অনেকের বাসার কিছুই নাই, তাদের ইউটেন্সিল থেকে কোনো কিছুই নাই। এই যে তাদেরকে বা এরপরে যেটা হয় যে ওয়াটারবোর্ন ডিজিজ হয়, হেলথ রিলেটেড সমস্যাগুলো উদ্ভূত হয়, সেইটা কিভাবে সমন্বিত উদ্যোগ নিয়ে ট্যাকেল করা যায়। কোঅর্ডিনেশনের একটা মেকানিজমের মাধ্যমে এই জায়গাগুলো আরও স্পেসিফিক্যালি কাজ করা যাবে। 2 নম্বর হচ্ছে যে এখানে এই যে 4 ধরনের অ্যাক্টর কাজ করছেন তাদের একটা সমন্বয়ের একটা কাজ ক্ষেত্র তৈরি করা যায় কিনা, এবং তৃতীয়ত এখানকার ফান্ড মোবিলাইজেশন কিভাবে করা যায়। ভয়াবহ বন্যা কবলিত মানুষের সহযোগিতায় সারা দেশের মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে এতে প্রধান উপদেষ্টা অভিভূত বলে জানিয়েছেন আসিফ সালেহীন। বলেন, দুর্গত এলাকার পানি নেমে যাওয়ার পর খাদ্য ঘাটতি মোকাবেলায় প্রবাসী সহ দাতা গোষ্ঠীর সহযোগিতা চাইবেন বলেও জানান তিনি। আগামী দিনগুলোতে যে প্রথম পর্যায়ে যখন পানি নেমে যাবে, তারপরে দ্বিতীয় পর্যায়ে যে স্বাস্থ্য এবং খাবারের একটা সংকট দেখা যাবে, সেই জায়গাগুলোতে কিভাবে আমরা একসাথে কাজ করতে পারি। তিনি দাতা সংস্থাগুলোকেও ডাকবেন এবং তাদের সাথেও কথা বলবেন এবং এখানে ডোনারদের সাথেও যেটা একটা সমন্বয়ের সুযোগ আছে, সেটা যদি আমরা সমন্বিতভাবে এনজিও সেক্টর এবং এমএফআই সেক্টর এবং অলসো সরকারি সেক্টর একইভাবে যাই এবং সেই জায়গাতে একটা কাজের ক্ষেত্রে আমরা একটা জয়েন্ট রেসপন্স প্ল্যানের কথা বলছি, সেভাবে যদি আমরা আগাতে পারি তাহলে এই কাজগুলোতে সমন্বয় অনেক বেশি হবে বলে আমরা মনে করছি। বৈঠকে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা ও পরবর্তী পুনর্বাসনে গুরুত্ব দেওয়া সহ দ্রুত বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা স্থাপনের চেষ্টা চলছে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। 37 দিন পর শুরু হয়েছে মেট্রো রেল চলাচল। সকাল 7:10 উত্তরা উত্তর থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায় প্রথম ট্রেনটি। দীর্ঘদিন পর মেট্রো রেল চালু হওয়ায় স্বস্তি জানিয়েছে যাত্রীরা। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রো রেল। এতে লাইনে কোনো সমস্যা দেখা যায়নি। তবে মেট্রো রেল চালু হলে মেরামত ও সংস্কার প্রয়োজন হওয়ায় আপাতত
কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনে কার্যক্রম বন্ধ থাকবে। কোটা সংস্কার আন্দোলনের সময় গেল 18 জুলাই মিরপুর 10 নম্বর গোল চত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকেল 5টায় মেট্রো রেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আমরা যারা অনেক দূরে অফিস করি তাদের ক্ষেত্রে আমাদেরকে জ্যামের সমস্যা হয়েছে, রাস্তায় ট্রাফিক ছিল না, প্রচন্ড ভোগান্তি ছিল। এখন মেট্রো রেলে আমাদের জন্য খুবই শান্তি হয়েছে। এটা নষ্ট না করাই আমাদের উত্তম আমি মনে করি। সবাই এটা সব সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ আমরা রক্ষা করার চেষ্টা করব। 9 মিনিটসের জার্নি, যে আমি মতিঝিল থেকে কারণ বাজার আসি 9 মিনিটসের জার্নি, আমাকে সেখানে সময় দিতে হয়েছে 45 মিনিট, 40-45 মিনিট। আমার একটু সময়টা বাঁচছে। 37 দিন পর মেট্রো রেলের যাত্রী পরিবহন শুরু হচ্ছে। এ নিয়ে আরো জানাতে শাহবাগ স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, মেট্রো রেল চালুর আজকেই তো প্রথম দিন, তো যাত্রীদের মাঝে কেমন স্বস্তি দেখছেন, কি বলছেন তারা? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছেন যে 37 দিন পরে যে মেট্রো রেল চলাচল শুরু হয়েছে এবং এর মাধ্যমে কিন্তু যাত্রী অর্থাৎ যারা এই মেট্রো রেল চলাচল করেন তাদের মধ্যে কিন্তু স্বস্তি ফিরেছে। এবং আপনি জানেন যে আজকে সকাল 7:10 মূলত উত্তর স্টেশন থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেনটি আসে এবং এরপর থেকে কিন্তু সকাল 7:30টায় মতিঝিল থেকে উত্তর অভিমুখে ট্রেনগুলো ছেড়ে যায় এবং সকাল থেকে কিন্তু ট্রেনগুলো যথাসময়ে যাচ্ছে এবং মানুষ জনমনদের স্বস্তি ফিরেছে, সেটা কিন্তু আমরা তাদের সাথে কথা বলে বুঝতে পেরেছি। এবং উপচে পড়া ভিড় ছিল কিন্তু স্টেশনগুলোতে। আপনি জানেন যে গত 37 দিন এই মেট্রো রেল বন্ধ থাকার ফলে রাজধানীর সড়কগুলোতে আমরা যেমন যানজট দেখেছি, মানুষকে ভোগান্তিতে পড়তে দেখেছি, কিন্তু আজকের চিত্রটা একেবারে ভিন্ন। বিশেষ করে মিরপুর অঞ্চলের যে চিত্র, সেই অঞ্চলগুলোর মানুষ কিন্তু স্বাভাবিকভাবে যাতায়াত করেছেন এবং আমরা মানুষের সাথে যখন কথা বলছিলাম তারা বলছেন যে গত 37 দিন তাদের কিন্তু নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়েছে। আজকে মূলত যেহেতু আবার মেট্রো চলাচল শুরু হয়েছে, এই জন্য তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে এগুলো সামনের দিনের স্বাভাবিক থাকবে। আপনাকে একটা বিষয় বলে রাখি যে ছাত্র জনতার আন্দোলনের ফলে 18 জুলাই যখন মূলত মিরপুর 10-এ একটা ট্রাফিক পুলিশ বক্স পুড়িয়ে দেওয়া হয়, এরপরেই কিন্তু পরের দিন থেকে অনির্দিষ্টকালের জন্য মেট্রো রেল বন্ধ ঘোষণা করা হয়। মেট্রো রেলের নিরাপত্তার দায়িত্ব থাকেন মূলত এমআরটি পুলিশ গঠন করা হয়েছিল। আজকে কিন্তু মেট্রো রেল স্টেশনগুলোতে আমরা এমআরটি পুলিশকে দেখতে পাইনি। মূলত নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত এপিবিএন বা এসপিবিএন এর সদস্যরা, তারা কিন্তু সকাল থেকে যাত্রী যারা আছেন এবং মেট্রো রেলের উপর যেন কোনো হামলা না হয়, কোনো ধরনের নাশকতা না হয়, সেদিনে কোনো এপিবিএন এসপিবিএন এর সদস্যদেরকে আমরা দেখেছি। এবং কর্তৃপক্ষ যেটি বলেছে, তারা আগের যে কোনো সময়ের চেয়ে তারা কিন্তু নিরাপত্তা আরো বাড়িয়েছে এবং এই নিরাপত্তা আরো বাড়াবেন। এবং আজকে কিন্তু সার্বিক বিষয় নিয়ে কথা বলার কথা আছে সড়ক উপদেষ্টা ফাউজুল কবিরের, এবং তিনি মূলত পরে হয়তো বা জানাবেন আরো বিস্তারিত। এবং আপনাকে একটি বিষয় বলে রাখি যে এই পিক আওয়ারে কিন্তু 8 মিনিট পর ট্রেন যায় এবং আমরা কিন্তু দেখছি যে যথাসময়ে ট্রেনগুলো আসছে এবং মানুষ যারা অফিসগামী তারা কিন্তু স্টেশনে তারা অপেক্ষা করছেন ট্রেনের জন্য এবং আসার সাথে সাথে কিন্তু উঠে যাচ্ছে। এবং টিকিট কাটার যে বিষয়টি সেটি কিন্তু আগে নিশ্চিত করতে হয়। এবং আপনি জানেন যে সকাল 7:10, 7:20 পর্যন্ত যে দুইটা ট্রেন চলে, এখানে কিন্তু শুধু এমআরটি পাসদারিরাই উঠতে পারে, বাকিরা কিন্তু উঠতে পারে না। আপনাকে আরেকটি তথ্য বলে রাখি যে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কিন্তু 15টি স্টেশনের 2টি স্টেশন বন্ধ রয়েছে, অর্থাৎ শেওড়াপাড়া এবং মিরপুর 10-এর যে স্টেশন দুটি রয়েছে সেই স্টেশন দুটি কিন্তু বন্ধ রয়েছে। এবং মূলত এই দুটি স্টেশনে কিন্তু দুর্বৃত্তরা হামলা চালিয়েছিল। ফলশ্রুতিতে এই দুটি স্টেশন কিন্তু একেবারেই বিধ্বংসী অবস্থায় আছে। আর যেহেতু আর ইনস্ট্রুমেন্টগুলো বাংলাদেশে পাওয়া যায় না, এগুলো বিদেশ থেকে আমদানি করতে হয় বা নিয়ে আসতে হয়, ফলশ্রুতিতে সেগুলো বিদেশ থেকে না আসা পর্যন্ত কিন্তু এই দুটি স্টেশন ঠিক করা সম্ভব হবে না এবং এই দুটি স্টেশন ঠিক না করা পর্যন্ত কিন্তু চালু করা সম্ভব হবে না। আপনি জানেন যে এই মেট্রো রেল চলাচলে বা মেট্রো রেল শুরু করতে বাংলাদেশকে সবচেয়ে বেশি সহযোগিতা করছে জাপানি সংস্থা জাইকার অর্থায়নে মূলত এই মেট্রো চলাচল শুরু হয়েছে। আপনি জানেন যে প্রতি ঘন্টায় প্রায় 60,000 মানুষ কিন্তু মেট্রোতে যাতায়াত করে। রাজধানীবাসী কিন্তু মেট্রোতে যে ধরনের অবস্থাতে তারা ফিরেছেন, দীর্ঘদিন মেট্রো বন্ধ থাকার ফলে কিন্তু তারা আবার সেই যানজটের নগরীতে ফিরে গিয়েছিলেন, ভোগান্তিতে ফিরে গিয়েছিলেন। এবং আমরা গত কয়েকদিন থেকে শুনছিলাম যে কবে মেট্রো চালু করা হবে, মানুষের মনে কিন্তু এটা নিয়ে খুবই আগ্রহ ছিল। আপনি জানেন যে গত 17 আগস্ট মেট্রো চলাচল করার শুরু কথা ছিল, কিন্তু নিম্ন দিকের যারা কর্মচারী আছেন তারা কিন্তু এক ধরনের কর্মবিরতিতে গিয়েছিলেন, যার ফলশ্রুতিতে কিন্তু 17 আগস্ট মেট্রো চলাচল শুরু করা সম্ভব হয়নি। এরপরে কিন্তু নিম্ন শ্রেণীর যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের দাবি দেওয়া পূরণের আশ্বাস দেওয়া হলে তারা
কিন্তু কর্মবিরতি থেকে স্থগিত করে ফিরে তারা তাদের কর্মে পড়ে এবং এরপরেই কিন্তু মেট্রো রেল চলাচলের সেই সিদ্ধান্তটি আসে। এবং গতকালকে কিন্তু পরীক্ষামূলকভাবে অনেকগুলো মেট্রো রেল চলাচল করতে দেখেছি এবং পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করার পরে আজকেই সকাল 7টা থেকে কিন্তু যথাসময়ে মেট্রো চলাচল শুরু হয়েছে এবং সপ্তাহের প্রথম কর্মদিবস হয় কিন্তু আমরা সকাল থেকে উপচে পড়া ভিড়ও দেখেছি মেট্রো স্টেশনে। এই ছিল রাজধানীর শাহবাগ স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মাজহার, আপনাকে ধন্যবাদ। দর্শক, 37 দিন পর চালু হচ্ছে মেট্রো রেলে যাত্রী পরিবহন, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম। সালমান এফ রহমান, আনিসুল হক এবং জিয়াউল হাসানকে আলাদা মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে রাজধানীর বাড্ডায় দায়ের করা মামলায় ডক্টর দীপু মনির 4 দিন এবং ভাটারা থানায় মামলায় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ.স.ম ফিরোজের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহকে গুলি করে হত্যার অভিযোগে লালবাগ থানায় করা মামলায় গ্রেফতার দেখিয়ে 10 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে তাদের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। আর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজ ছাত্র সবুজ আলী হত্যা মামলাতেও তাদেরকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। শনিবার রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাদের রিমান্ড মঞ্জুর করেন। নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় 8 দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে তোলা হয়। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিতে সুমন শিকদারকে হত্যার অভিযোগে রাজধানীর বাড্ডা থানার মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর সোহাগ মিয়া নামে এক কিশোরকে হত্যার অভিযোগে রাজধানীর ভাটারা থানার মামলায় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ.স.ম ফিরোজের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। প্রাথমিক তদন্তে এই আসামিদের বিরুদ্ধে প্রাথমিক তথ্য প্রমাণ পেয়েছেন এবং আসামিদের ইন্ধন এবং ষড়যন্ত্রে যে পুলিশ গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে তারও প্রাথমিক তিনি তথ্য প্রমাণ পেয়েছেন এবং আরও তথ্য জানার জন্য, আরও জিজ্ঞাসাবাদ করার জন্য কারা এই হত্যার সঙ্গে জড়িত আর কারা কারা এই হত্যাকে ইন্ধন দিয়েছে, মদত দিয়েছে, তাদেরকে বের করার জন্য তাদের 10 দিনের রিমান্ডের প্রয়োজন। তবে আসামি পক্ষের আইনজীবীরা এ মামলাকে হয়রানিমূলক, উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে রিমান্ড নেওয়ার মতন নতুন করে কোনো গ্রাউন্ডস বা কোনো উপাদান ছিল না এই সকল মামলাতে। সে রাষ্ট্রের কোনো ধরনের কোনো সুপদস্থ ছিল না, কোনো কাজকর্ম করে নাই। আমরা তার জামিন চেয়েছিলাম, বিজ্ঞ জামিন নামঞ্জুর করছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুবিচার পাওয়ার আশা জানায় উভয় পক্ষ। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। আলোচিত সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার বিকেলে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠায়। গ্রেফতার দেখানো হয়েছে ফৌজদারি কার্যবিধির 54 ধারায়। এদিন বিকেল 4টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। আদালতে প্রবেশের সময় আদালত প্রাঙ্গণে থাকা দলবদ্ধ কিছু ব্যক্তি মানিককে মারধর করেন। এ সময় আহত হন তিনি। সন্ধ্যায় ওসমানী হাসপাতালে তাকে আনা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে মানিকের অস্ত্রোপচার হয়েছে, এখন তিনি সুস্থ আছেন। এর আগে শুক্রবার রাতে সিলেটের কানাইঘাটের সীমান্ত এলাকা থেকে আপিল বিভাগের সাবেক এই বিচারপতিকে আটক করে বিজিবি। সারা রাত বিজিবির তত্ত্বাবধানেই ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময় আপত্তিকর নানা মন্তব্য করে আলোচনায় ছিলেন শামসুদ্দিন চৌধুরী মানিক। তার বিরুদ্ধে ঢাকা ও নোয়াখালীতে 2টি মামলা হয়েছে। সংবাদ সকাল আরো থাকছে। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। সরগরম আড়তগুলো ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানোর আশা। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঘনিষ্ঠতায় অনিয়ম দুর্নীতির স্বর্গ রাজ্য গড়ে তোলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহানা আক্তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেত্রী থেকে বিসিএস ক্যাডার হয়ে হাতিয়েছেন কয়েকশো কোটি টাকা। বালুমহাল, লঞ্চ ও ফেরিঘাট
বাস টার্মিনাল, ইটের ভাটা থেকে শুরু করে সব সেক্টর থেকেই কমিশন ঢুকত ডিসি রেহানার পকেটে। সহকর্মী আব্দুল আলমের প্রতিবেদন জানাচ্ছেন আপন অপু। 2023 সালের 24শে জুলাই মানিকগঞ্জ জেলা প্রশাসক হিসেবে যোগ দেন 27তম বিসিএস কর্মকর্তা রেহানা আক্তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সক্রিয় ছিলেন ছাত্রলীগের রাজনীতিতে। সরকারি চাকুরিতে আসার পর থেকে প্রভাব খাটিয়ে শুরু করেন অনিয়ম দুর্নীতি। একের পর এক টপকাতে থাকেন পদোন্নতির সিঁড়ি। এরই ধারাবাহিকতায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্র ধরে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মানিকগঞ্জে। রাজনৈতিক পরিচয় জেলা প্রশাসকের ক্ষমতার সঙ্গে জাহিদ মালেকের ঘনিষ্ঠতায় গড়ে তোলেন অনিয়ম দুর্নীতির স্বর্গরাজ্য। চলতি বছরের 30শে মে মানিকগঞ্জে 7টি বালু মহাল 21,43,81,611 টাকা মূল্যে ইজারা দেন ডিসি রেহানা। সেই বালু মহালের কার্যাদেশ আটকে রেখে ইজারাদারদের কাছ থেকে আদায় করেন 5% কমিশন, হাতিয়ে নেন 1,07,19,000 টাকা। এছাড়া বিভিন্ন হাটবাজার ইজারা, লঞ্চ, বাস, ট্রাক সহ পরিবহন সংগঠন, বিভিন্ন প্রকল্প, ইটভাটা, জলমহাল সহ অন্যান্য ক্রয় কমিটি থেকে এলআর ফান্ডের নামে মাতেন কমিশন বাণিজ্যে। সবশেষ জেলা প্রশাসক কার্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের চাকরির নিয়োগেও হাতিয়েছেন মোটা অঙ্কের টাকা। এমন অনিয়ম দুর্নীতির তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন নাগরিক সমাজের। এত বহির্ভূত আয় যদি কেউ করে থাকে সেটি সরকারের পক্ষ থেকে তদন্ত করে তালিকার পূর্ব তাদের যে সম্পদ সেটি যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই সেটি সরকারি কোষাগারে ফেরত দেওয়া দরকার। দুর্নীতিতে জড়িত এমন সব কর্মকর্তাকে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা প্রয়োজন বলে মনে করছেন দুদক আইনজীবীও। দুর্নীতি কিন্তু কোনো আমলেই সুনীতি হয় না। দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যদি কেউ উপার্জন করে থাকে তাদের আইনের আওতায় এনে তাদের বিচার হওয়াটা আমার দুদকও কামনা করে, দেশবাসীও সেটা চায়। রক্ষকরা ভক্ষক হওয়ার কারণেই প্রশাসনের উপর আস্থা হারিয়েছে মানুষ। সেই আস্থা ফেরাতে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জনসাধারণের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। মোটা অঙ্কের টাকা দিলেই পাওয়া যাচ্ছে জন্ম নিবন্ধন। ভুয়া ঠিকানা ব্যবহার করে টাকার বিনিময়ে এসব জন্ম নিবন্ধন চলে যাচ্ছে রোহিঙ্গা সহ অপরাধীদের হাতে। তৈরি হচ্ছে পাসপোর্টও। বাংলাদেশি পরিচয়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন তারা। আর এইসব অপকর্মে জড়িত থাকার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তাদের সচিবের বিরুদ্ধে। কুমিল্লা প্রতিনিধি সুমন কবিরের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন ফারজানা ইসলাম। রোহিঙ্গাদের একটি বিরাট অংশ অসাধু চক্রের সহায়তায় তৈরি করছে নকল জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র। এসব নকল কাগজপত্র ব্যবহার করে সহজেই মিলছে পাসপোর্ট। এমনই এক ঘটনা ঘটেছে কুমিল্লার 14 গ্রাম উপজেলায়। পুলিশ জানায় বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে চলতি বছরের 11 জুন ভিয়েতনামে যাওয়ার চেষ্টা করেন হুমায়রা ও শারমিন আক্তার নামে দুজন রোহিঙ্গা। তবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে তাদের ফেরত পাঠানো হয়। অনুসন্ধানে সামনে আসে কুমিল্লার 14 গ্রামের ইউপি সচিব ও চেয়ারম্যানের নাম। মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের সহায়তায় উপজেলার বাসিন্দা পরিচয়ে পাসপোর্ট তৈরি করেন ওই রোহিঙ্গারা। এর আগেও জন্ম নিবন্ধনে বিভিন্ন অনিয়মের কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সচিব রুহুলের আইডেন্টিটি একাধিকবার বন্ধ রেখেছিল। মুচলেকা দিয়ে তিনি আবারও আইডেন্টিটি ফিরে পান। এসব বিষয়ে জানতে চাইলে ইউপি সচিব রুহুল আমিন মজুমদার রোহিঙ্গা নারীর পরিচয় জানতেন না বলে নিজেকে নির্দোষ দাবি করেন। আমার ইউনিয়নের দুইটা লোক ধিমাতুলি গ্রামের ভিয়েতনামে যাওয়ার পথে নাকি এয়ারপোর্ট ধরা গেছে। আমি যেগুলো বলছি না এগুলো আমি সম্পৃক্ত নাই। এছাড়া রুহুল আমিনের বিরুদ্ধে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে। এসব অভিযোগ অস্বীকার করেন ইউপি চেয়ারম্যান। আমার আইডি সে ইউজ করে ব্যবহার করে সচিব, ওনার সচিবের একটা আইডি আছে, দুইটা আইডি এসে ব্যবহার করে। এগুলা যাচাই বাছাই নিবন্ধনের ব্যাপারটা যাচাই বাছাই করে প্রিন্ট কপিটা আমার কাছে দিতেছে। তিনটা আইডি সমন্বয় তারা এই কাজগুলা করে। তবে কাজী খবির উদ্দিন পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে চিউড়া ইউপি সচিব রোহিঙ্গাদের জন্ম সনদ দিচ্ছেন এমন অভিযোগ জানতেন না বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পত্রিকা মারফত জানতে পেরেছি এটি রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে তাদের এই
কার্যক্রমটি মনিটরিং করা হয়, আর নিশ্চয়ই তারা এই বিষয়ে তাদের মতো করে ব্যবস্থা নেবেন। দীর্ঘদিন ধরে চলে আসা এই অনিয়মের বিচারের দাবি স্থানীয়দের। রোহিঙ্গার ব্যাপারে আমরা বারবার এই ডিজিএলজির কাছে আমরা আবেদন করছি, চেয়ারম্যান সাহেব কিন্তু এদেরকে পরিবর্তন করে নাই। উনি টাকা যেগুলো এগুলো আয় করে, যেগুলোর টাকা আমরা তাদের টাকা দিতেন না, এগুলো আন্ডাটা করে না, একদিন 2 দিন 3 দিন 4 দিন ঘুরায়। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকাল আরো থাকছে। রাওয়ালপিন্ডি টেস্টে দেখা গেল ভিন্ন এক বাংলাদেশকে, শেষ দিনে চমক দিতে চায় টাইগাররা। দেরিতে হলেও অবশেষে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এতে ব্যস্ততা বেড়েছে জেলেদের, জাল নৌকা নিয়ে নদীতে ছুটছেন তারা, মেতেছেন ইলিশ ধরার উৎসবে। এদিকে ইলিশ ধরা পড়ায় সরগরম হয়ে উঠেছে আড়তগুলো, ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন জেলেরা। ভোলা থেকে সহকর্মী ছোটন সাহার রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। ইলিশ শিকারের পর মাছ ভর্তি ঝুড়ি নিয়ে ঘাটে ফেরা আর আড়তে হাঁক ডাক দিয়ে বিক্রির চিত্রই বলে দেয় ব্যস্ততা বেড়েছে জেলেদের। দেরিতে হলেও ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে এখন ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। হাসি ফুটেছে জেলেদের মুখে। নদীতে ধরেন হয়তো মাছ আপনার একটু ভালো পড়ে, ঝাঁকা ঝাঁকা ইলিশ মাছ ভালো পড়ে, কারণ আমাকে হাতে সময় কম, মাছ বেশি আবার বোটে সাগরে যাই গিয়া ইলিশ মাছটা একটু ভালো পাওয়া যায়, কারণ আমরা কিছু দানা দুনা দিতে পারুম। নদীতে মাছের এমন প্রাপ্যতা থাকলে দাম কিছুটা কমার কথা বলছেন জেলেরা। আমরাও কিনে বেশি একটু মোটামুটি ভালো আছি, বুঝলেন, আরো যদি বেশি হয় আরো কমে কিনতে পারুম, কমে বেচতে পারুম, বাজারে নিয়ে বিক্রি করতে পারুম। ইলিশের চাহিদা ও দরদাম নিয়ে সন্তুষ্ট মৎস্যজীবীরা। প্রতিদিন জেলার বিভিন্ন ঘাটে কমপক্ষে 10 কোটি টাকার ইলিশ বেচা কেনা হচ্ছে বলে জানান আড়তদাররা। ভোলা জেলায় যা ঘাট আছে, মৎস্য আড়ত আছে, সব মিলে হয়তো 10 কোটি টাকার মাছ বিক্রয় আজকে হবে বা হয়েছে। এখন মোটামুটি ভাবে জেলেরও ব্যস্ত, আমরা একটু ব্যস্ত। ইলিশের উৎপাদন বাড়ায় লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে আশাবাদী মৎস্য বিভাগ। বছর আমাদের লক্ষ্যমাত্রা 1,83,000 মেট্রিক টন ইলিশ ভোলা থেকে আমরা উৎপাদন করব। আশা করি যেভাবে ইলিশ আসছে এবং বাজারে যেভাবে ইলিশ সয়লাভ হয়েছে এবং জেলেদের জালে যেভাবে ইলিশ ধরা পড়ছে, তাতে করে আমরা এবছর আমাদের যে লক্ষ্যমাত্রা এটা আমরা খুব সহজে অর্জন করব বলে আমরা প্রত্যাশা করি। ভরা মৌসুমে ইলিশের এমন ঝাঁক অব্যাহত থাকলে আর্থিক সংকট কাটবে বলে প্রত্যাশা করছেন জেলার 2 লক্ষাধিক জেলে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 71 জন ফিলিস্তিনি, আহত আরো অনেকে। ইসরায়েলি বাহিনীর নির্দেশে গেল 2 দিনে দেইর আল বালা থেকে বাস্তুচ্যুত হয়েছেন 1 লাখেরও বেশি ফিলিস্তিনি। এদিকে যুদ্ধবিরতি আলোচনা করতে মিশরে পৌঁছেছে হামাসের প্রতিনিধি দল। আরো জানাচ্ছেন দেওয়ান মোবাশিরা হোসেন। একের পর এক বোমা বর্ষণেও যেন থামছে না গাজায় ইসরায়েলি আগ্রাসন। শনিবার ইসরায়েলি হামলায় গাজা জুড়ে প্রাণ হারিয়েছেন 1/2 ফিলিস্তিনি। গাজার বিভিন্ন শহরে অব্যাহত রয়েছে ইসরায়েলি অভিযান। সংবাদ সংস্থা আল জাজিরার তথ্য অনুযায়ী অভিযানে নিহত হয়েছে শিশুসহ বেশ কয়েকজন। হামলা থেকে বাদ পড়েনি খান ইউনিস ও নুসেইরাত শরণার্থী শিবিরও। গাজার স্থানীয় প্রশাসনের মতে গেল 2 দিনে দেইর আল বালা থেকে 1 লাখেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতির আলোচনা করতে হামাসের সিনিয়র কর্মকর্তা খলিল আল হাইয়ার নেতৃত্বে গোষ্ঠীটির একটি প্রতিনিধি দল মিশরের রাজধানী কায়রো পৌঁছেছে। প্রতিবেদন অনুযায়ী আলোচনার বর্তমান অগ্রগতি সম্পর্কে হামাসকে অবহিত করা হবে, তবে এতে তারা সরাসরি অংশ নেবে বলে আশা করা হচ্ছে না। এদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আবারও উত্তাল তেল আবিব। শনিবার তেল আবিব স্কোয়ারে জড়ো হন হাজার হাজার ইসরায়েলি। অবিলম্বে গাজায় জিম্মি মুক্তি ও যুদ্ধবন্ধের চুক্তি মেনে নেয়ার দাবি করেন তারা। সে সময় সরকার বিরোধী নানা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন বিক্ষোভকারীরা। একসময় পুলিশ এসে বাধা দিলে বাধে সংঘর্ষ, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। দেওয়ান মুবাশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।